আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি চমকপ্রদ ঐতিহাসিক চিকিৎসা সংক্রান্ত বইয়ের পাতা উল্টাতে যাচ্ছি যা দেখলে আধুনিক যুগের যে কোনো মানুষ রীতিমতো অবাক হবেন। অতীতে যখন আধুনিক প্রযুক্তি বা ল্যাবরেটরি ছিল না, তখন কিভাবে ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা করা হতো, সেটাই আজ আমরা খুব কাছ থেকে দেখব। সীমিত জ্ঞান নিয়ে সেকালের চিকিৎসকরা যেভাবে এই মরণব্যাধির সাথে লড়াই করতেন, সেই ইতিহাসটা কিন্তু দারুণ রোমাঞ্চকর। চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আমাদের আজকের এই মূল দলিল বা প্রাইমারি সোর্সটি মূলত প্রাচীনকালের ঔষধের একটা আক্ষরিক ক্যাটালগ। এই স্ক্যান করা পাতাগুলোর দিকে তাকালেই আমরা সেই সময়ের ক্লিনিক্যাল প্র্যাকটিসের একটা সম্পূর্ণ ভিন্ন যুগে পৌঁছে যাই। কোনো আধুনিক ল্যাবরেটরি নেই, কোনো ইমেজিং বা এমআরআই নেই। তবু এই পুরনো নথিপত্রগুলো টিকে থাকার জন্য মানব সভ্যতার যে অদম্য সংগ্রাম, তারই এক অসাধারণ প্রমাণ বহন করে চলেছে। তো আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণটি আমরা কয়েকটি ধাপে সাজিয়েছি। প্রথমে হিস্টোরিক্যাল ক্যান্সার রেমিডি টেক্সট, এরপর সিস্টেমিক টনিক এবং জীবাণুনাশক, তারপর জিহ্বা দেখে রোগ নির্ণয়ের অদ্ভুত পদ্ধতি, নির্দিষ্ট স্তন ক্যান্সারের চিকিৎসা এবং সবশেষে বিখ্যাত ক্যান্সার ড্রপস ফর্মুলা। 1 নম্বর সেকশন, হিস্টোরিক্যাল ক্যান্সার রেমেডি টেক্সট। সেই যুগের চিকিৎসকদের একটা খুব ইন্টারেস্টিং দৃষ্টিভঙ্গি ছিল। তারা শুধু রোগ নয়, রোগীর সামগ্রিক অবস্থার দিকে খুব নজর দিতেন। এই সোর্সে একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে যে অ্যাডভান্সড ক্যান্সার, এক্স-রে বা যে কোনো সার্জারির রোগীর শরীরে একটা বিশাল শক বা ধাক্কা দেয়। আর এই ধাক্কাটা রোগীর স্নায়বিক শক্তি, মানে তাদের ভাষায় নার্ভ পাওয়ারকে একদম দুর্বল করে দেয়। তাই চিকিৎসকদের কাছে শুধু ক্যান্সার সেল ধ্বংস করাই যথেষ্ট ছিল না, বরং শরীর ও স্নায়ুর এই দুর্বলতা কাটিয়ে ওঠাও ছিল সমান গুরুত্বপূর্ণ। 2 নম্বর সেকশন, সিস্টেমিক টনিক এবং জীবাণুনাশক বা জার্মিসাইড। ফার্মেসিরই পুরনো ক্যাটালগের প্রথম ভাগে পুরো শরীরের জন্য যেসব ঔষধের উল্লেখ আছে, তার মধ্যে সবচেয়ে চমকে দেওয়ার মতো নাম হল স্ট্রিক্রোনিন সালফেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের দিনে আমরা সবাই জানি যে স্ট্রিক্রিন কতটা ভয়ঙ্কর, বিষাক্ত। কিন্তু অবাক করার বিষয় হল, ঐতিহাসিক এই বইটিতে এটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রেসক্রাইব করা হয়েছে। রোগীর পালস বা নাড়ির গতি যখন খুব দুর্বল হয়ে পড়ত, টেক্সটের ভাষায় যাকে বলা হয়েছে উইক ডিসকোরেজড ফিলিং টু দ্য পালস, ঠিক তখনই উদ্দীপক হিসেবে এই বিষাক্ত স্ট্রিক্রিনিন ব্যবহার করা হতো। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এর মাত্রা। উপাদানটা যেহেতু বিষাক্ত, তাই এর পরিমাপ ছিল অবিশ্বাস্য রকম সূক্ষ্ম। ঐতিহাসিক এই টেক্সটে এর ডোজ সুপারিশ করা হয়েছে ঠিক 1 গ্রেইনের 30 ভাগের 1 ভাগ। আর এটা রোগীকে দেওয়া হতো প্রতিদিন খাবারের আগে এবং রাতে ঠিক ঘুমানোর সময়। অর্থাৎ সেকালের চিকিৎসকরাও কিন্তু এই উপাদানের বিষক্রিয়া সম্পর্কে বেশ ভালোভাবেই সচেতন ছিলেন। শরীরের ভেতরের চিকিৎসার জন্য আরেকটা প্রধান ঔষধ ছিল ডাবল সালফাইড নামের একটি কম্বিনেশন ট্যাবলেট। ড উইলিয়াম এইচ বার্জেস নামের একজন চিকিৎসক এটি তৈরি করেছিলেন। সোর্সের লেখক দাবি করেছেন তিনি টানা 6 বছর ধরে শত শত রোগীর ওপর এই ট্যাবলেট দারুণ সফলভাবে ব্যবহার করেছেন। মূলত পাকস্থলী আর অন্ত্রের জন্য এটি একটি শক্তিশালী জীবাণুনাশক বা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করত। সে যুগে ক্যান্সার চিকিৎসার একটা বড় অংশ জুড়ে ছিল শরীরের ভেতরে জীবাণু ধ্বংস করার এই ধারণা। এবার যদি আমরা এই ডাবল সালফাইড ফর্মুলার পিছনের রসায়নটা একটু ভেঙে দেখি, তাহলে দেখব এর উপাদানগুলো বেশ সাধারণ। এতে রয়েছে ঠিক 4 ভাগ ডলোমাইট লাইম, 1 ভাগ ম্যাগনেসিয়াম সালফেট আর একটু মিষ্টি স্বাদ আনার জন্য আধা ভাগ চিনি। ডলোমাইট লাইম আর ম্যাগনেসিয়াম সালফেটের উপর এই যে নির্ভরশীলতা, এটা থেকেই বোঝা যায় সে সময় খনিজ উপাদানের ওপর চিকিৎসকদের কতটা অগাধ আস্থা ছিল। 3 নম্বর সেকশন, জিহ্বা দেখে রোগ নির্ণয়। আচ্ছা, শুধু জিহ্বা দেখেই যদি শরীরের ভেতরের এত জটিল সব রোগের অবস্থা আর ঔষধ নির্ধারণ করা হয়, ব্যাপারটা কেমন হবে? ঐতিহাসিক চিকিৎসকরা কিন্তু ঠিক এই কাজটাই করতেন, আর সেটা রীতিমতো রোমাঞ্চকর। যেমন ধরুন, জিহ্বায় যদি লাল দানা দানা আবরণ থাকে এবং সাথে রোগীর বদহজম থাকে, তাহলে তাকে দেওয়া হতো ডাবল সালফাইড। আবার জিহ্বা যদি চওড়া আর খাঁজ কাটা হয়, সাথে পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তবে দেওয়া হতো হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতির অভাবে তারা মানবদেহকে ঠিক কতটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন, এটা তার এক চমৎকার উদাহরণ। জিহ্বার ওপর সাদা পশমের মতো আবরণ বা হোয়াইট ফার অন দ্য টাং ছিল সেকালের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এই নির্দিষ্ট লক্ষণটি দেখলেই চিকিৎসক বুঝতে পারতেন যে রোগীকে ক্যালিমোর 3DX ঔষধটি দিতে হবে। সত্যি বলতে, শরীরের বাইরের এই ছোট ছোট দৃশ্যমান লক্ষণগুলোই ছিল সেকালের চিকিৎসকদের একমাত্র এবং প্রধান ভরসা। 4 নম্বর সেকশন, সুনির্দিষ্ট স্তন ক্যান্সারের চিকিৎসা। সাধারণ টনিকের কথা তো জানলাম, কিন্তু যখন নির্দিষ্ট কোনো টিউমারের কথা আসে, তখন তার শারীরিক কাঠামোর ওপর ভিত্তি করে চিকিৎসা কিন্তু একদম বদলে যেত। এখানে বেশ পরিষ্কার একটা ক্লিনিক্যাল পার্থক্য দেখা যায়। স্তনের টিউমার বা পিণ্ডগুলো যদি নরম আর স্পর্শকাতর হতো, মানে প্রাথমিক পর্যায়ে,
তখন দেয়া হতো ক্যালিমিউর, আর এর ঠিক উল্টোটা, অর্থাৎ টিউমার যদি দীর্ঘদিনের পুরনো শক্ত বা গিরযুক্ত হতো তবে ব্যবহার করা হতো ক্যালকেরিয়া ফ্লোরাইড 6X। আর অবস্থা যদি আরও গুরুতর হতো, ধরুন অ্যাডিনোয়েড ধরনের ক্যান্সার, অথবা টিউমার ফেটে যায়নি কিন্তু প্রচণ্ড শক্ত আকার ধারণ করেছে, সোর্সে যাকে বলা হয়েছে একেবারে পাথরের মতো শক্ত বা স্টোনি হার্ডনেস, সেক্ষেত্রে চিকিৎসকরা ব্যারাইটা আয়োডাইড 3DX প্রেসক্রাইব করতেন। একটু খেয়াল করলেই বুঝবেন টিউমারের বাইরের কাঠিন্য দেখেই তারা ঔষধের রাসায়নিক তীব্রতা ঠিক করতেন, যা সত্যি অভাবনীয়। শুধু টিউমারের গঠনই নয়, ব্যথার ধরনের উপরেও চিকিৎসা নির্ভর করত। রোগের প্রধান লক্ষণ যদি হতো ল্যান্সিনেটিং পেইন, মানে তীরের মতো বিধে যাওয়ার মতো তীব্র তীক্ষ্ণ ব্যথা, তখন হাইড্রাস্টিস ক্যানারিয়েন্সিসের 3X ডাইলিউশন ব্যবহারের কড়া নির্দেশ ছিল। আর এই ব্যথার তীব্রতার জন্যই প্রতি 3 ঘণ্টা পরপর ঠিক 5 ফোঁটা ডোজ দেওয়ার অত্যন্ত কঠোর নিয়ম মেনে চলা হতো। 5 নম্বর সেকশন, ক্যান্সার ড্রপস ফর্মুলা। আমাদের আজকের এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে আমরা দেখব বিখ্যাত সেই ক্যান্সার ড্রপসের রেসিপি। এই বিশেষ মিশ্রণটি তৈরির জন্য দরকার হতো 3টি নির্দিষ্ট বোটানিক্যাল টিংচার বা উদ্ভিজ্জ নির্যাস। এগুলো হলো ফাইটোল্যাক্কা, থুজা এবং ব্যাকটিসিয়া। এই সোর্সের নির্দেশিকা অনুযায়ী এই 3টি উদ্ভিদের নির্যাস একদম সমান পরিমাণে মিশিয়ে ক্যান্সার ড্রপস তৈরি করা হতো। প্রকৃতির উপাদানগুলোকে একসাথে করে মরণ ব্যাধির নিরাময় খোঁজার এর চেয়ে ধ্রুপদী উদাহরণ আর কি হতে পারে। ও সত্য বানানো হলো, কিন্তু এটা খাওয়ার নিয়মটা ছিল আরও কঠোর। রোগীকে প্রতি 3 ঘণ্টা পরপর এই উদ্ভিজ মিশ্রণটি গুনে গুনে 10 ফোঁটা করে খেতে হতো। শুধু তাই নয়, আগে যে ট্যাবলেটগুলোর কথা বললাম সেগুলোর সাথে পর্যায়ক্রমে এই ড্রপসটি গ্রহণ করতে হতো। এই জটিল আর একটানা সময়সূচি থেকেই পরিষ্কার বোঝা যায় যে ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে সেকালের চিকিৎসকরা ঠিক কতটা আক্রমণাত্মক এবং নাছোড়বান্ধা কৌশল গ্রহণ করেছিলেন। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণ শেষে আমাদের মনে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রাচীনকালের এই বাহ্যিক রোগ নির্ণয় পদ্ধতি এবং রাসায়নিক ফর্মুলাগুলোর এই যে তীব্র নির্ভুলতা, এটা চিকিৎসাবিজ্ঞানের ঐতিহাসিক বিবর্তন সম্পর্কে আমাদের আসলে কী বার্তা দেয়? অতীতের সেই সব চিকিৎসা আর আজকের আধুনিক অনকোলজির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য থাকতে পারে, এটা ঠিক। কিন্তু একটা জিনিস কি চিরকাল একই রকম রয়ে যায়নি? আর তা হলো যে কোনো মূল্যে জটিল ব্যাধিকে জয় করার জন্য মানুষের এই নিরলস অনুসন্ধান এবং বেঁচে থাকার অদম্য সংগ্রাম। কি মনে হয়?